অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই সপরিবারে বিদেশে গেলেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। বড় পুলিশ কর্তাদের পরে, বড় পুলিশ কর্তা বলতে আমি জনাব বেনজির এবং জনাব আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি, তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসেছে। সতর্কতার অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দিয়েছেন পুলিশ কর্তারা। রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই বর্তমান আওয়ামী লীগ সরকারকে দুর্নীতির নানা রকম অভিযোগ এবং দুর্নীতির যারা দানব, তাদের যে তাণ্ডব, সেই তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপে ধরেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, একের পর এক দুর্নীতিবাজদের তথ্য বেরিয়ে আসছে। আসলে চোরের 10 দিন গৃহস্থর একদিন, একটা প্রবাদ আছে। আসলে তুমি আজকে খাচ্ছ, কালকে খাচ্ছ, দুর্নীতি করতেছো, একদিন না একদিন এই বিষয়টুকু বেরিয়ে আসবে। তেমনি যারা দুর্নীতি করছেন সেই দুর্নীতিবাজদের তথ্য একের পর এক কিন্তু বেরিয়ে আসে। দর্শক মণ্ডলী, আমি কাদের কথা বলছি আপনারা বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারছেন যে বর্তমানে কিছুদিন আগে উঠলো বেনজিরকে নিয়ে এবং বর্তমানে আসাদুজ্জামান মিয়াকে নিয়ে। দর্শক মণ্ডলী, আমরা বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব যে বর্তমানে একের পর এক কিভাবে দুর্নীতি ফাঁস হচ্ছে। তাই চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দর্শকের দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। ইত্তেফাক অনুসন্ধান করেছে এটা বলছে, আমি আগে একটা কথা বলেছি, আমরা জানি না এই অনুসন্ধানগুলো আসলে কারা করছে। বাংলাদেশে এই অনুসন্ধান করার সাহস কারো হচ্ছে এবং সেটা তারা পাবলিশ করতে পারছে। ইটস নট দ্যাট ইজি, ইট মেবি একটা সিনক্রোনাইজড অ্যাটেম্পটের পার্ট। যাই হোক, ওনার সম্পর্কে বলা হচ্ছে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী। রিসর্ট করার জন্য জমি কিনেছেন 40 একর। আমি অবাক হচ্ছি যে সবাই দেখি রিসর্ট করতে চায়, মানে বেনজিরকে দেখে মনে হয় উনি করছেন, করছে। এই যে এনবিআর এর যে কর্মকর্তা, তারও রিসর্ট জনাব মতিউরের, মানে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তারপর বলছেন যে পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন 30 বিঘা জমির ওপরে, এর পাশে আছে অন্তত 36 বিঘা জমির ওপর গরুর খামার, এর সঙ্গে আছে যে গরুর হাট, যে হাট থেকে যারা নেন তারাই। এগুলো সব বরিশালের উজিরপুর উপজেলায়, এর বাইরে ঢাকায় তার আছে 2টি ফ্ল্যাট, একটিতে পরিবার বাস করে আর একটি প্রস্তুত হচ্ছে। 4-5 বছরের মধ্যে তিনি এটা সম্পদটা তৈরি করেছেন। আমি বিস্তারিত পড়বো না, আমি আসলে পুলিশকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাপই করব, কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য আছে, এটি একটু পড়তে চাই। জনাব ইফতেখারুজ্জামান, আমরা ভদ্রলোককে চিনি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক, বাংলাদেশের দুর্নীতি নিয়ে খুবই সাহসের সাথে নানান কটাক্ষ, নানান চাপের পরও এই সংস্থাটা কাজ করছে এবং ডক্টর ইফতেখারুজ্জামান এই লড়াইয়ে ছাড় দেননি। উনি বলছেন একজন পুলিশ কর্মকর্তার এটুকু কোট সম্পদ থাকা অস্বাভাবিক নয়, কারণ তারা কাদের রোল মডেল হিসাবে মনে করেন? সাবেক আইজিপি বা পুলিশ কমিশনারকে? তাদের যদি হাজার হাজার বিঘা জমি থাকতে পারে, তাহলে একজন ডিআইজির কেন কয়েকশো বিঘা জমি থাকবে না? এটা এখন সিস্টেমের অংশ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত জমি ফ্ল্যাট কেনা সম্ভব নয়। এগুলো বন্ধ করতে হলে সরকারি কর্মচারীদের সম্পদ কেনার আগে সরকারের পূর্ব অনুমোদন নেওয়ার বিধান করা এখন সময়ের ব্যাপার, তাছাড়া এগুলো বন্ধ হবে না। এক্স্যাক্টলি সঠিক কথাটা বলেছেন। মানে তার একটা পুলিশের ডিআইজি যখন দেখে তার আইজি এই করছে, তার ঢাকার পুলিশ কমিশনার এটা করছে, তার কাছে তো এটা হতেই হবে। এবং এটা খুব ভয়ঙ্কর জায়গা যারা পুলিশে নতুন করে ঢুকছে। যে এখানে একটা কথা একটু বলে রাখা দরকার, আমরা প্রায় পুলিশ নিয়ে আলাপ করছি, পুলিশের দুর্নীতি নিয়ে কথা আসছে, আমাদের কেউ ধোয়া তুলসী পাতা না। আমরা এই যে রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউরকে দেখলাম, একই কথা প্রযোজ্য প্রশাসনের ক্ষেত্রে। প্রশাসনকে নিয়েও কিছু তথ্য হয়তো আসবে, আর না আসলেও আমরা জানি ওসব ক্ষেত্রে কী হয়, ওখানে কী হয়, এগুলো মোটেও আমাদের অজানা কিছু না। তো স্বাভাবিকভাবে যে ঢুকছে সে তার প্রতিটা ধাপের উপরে দেখছে যে এই ধাপের মানুষের এই আছে, টপের এই আছে। আপনি ডিআইজি হচ্ছেন, আপনি আইজির দিকে তাকাচ্ছেন, আইজির হাজার আছে, তো আর কয়েকশো থাকুক। একজন এএসপি যখন ঢুকছেন, এএসপিকে দেখছেন, ওনার এসপির কয়েকশো কোটি টাকার সম্পদ আছে, তো ঠিক আছে আমি তাই করি। সেম গোজ ফর প্রশাসন ক্যাডার, তারা দেখছে ডিসির এই আছে, তাহলে যিনি নতুন করে ঢুকলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, তারও লক্ষ্য উনি নির্ধারণ করছেন। একটা সিস্টেমের মধ্যে, সেটা সিস্টেম যখন পৌঁছে যায়, সেই সিস্টেমের মধ্যে যারা ঢোকেন তাদের চিন্তা, তাদের লক্ষ্য এভাবে শেপড হয় পরিবেশ দিয়ে। এটাই নিয়ম।
এটাই সবচেয়ে আশঙ্কার জায়গা। আমি বহুবার এই একটা কথা বলেছি যে এই বিভৎস সরকারটা 14 সালের পর থেকে বিশেষ করে যখন চলছে, স্পেসিফিকলি বললে আরও আগে থেকে, যখন সংবিধান সংশোধন করে তারা ক্ষমতায় থেকে যাওয়ার চিন্তা করলো, মানে 12-13 থেকে মোটামুটি। সো প্রথম সরকারটার ভোটটা মোটা দাগে ভালো হলেও 2-3 বছর ঠিক ছিল, পরের 2 বছর থেকে, তাহলে সেই হিসাবে আমরা যদি করি 14-15 বছর হয়ে গেছে তারা এই রকমভাবে যখন ক্ষমতায় আছে তখন থেকেই এই মেজর পরিবর্তনটা আসলে ঘটে গেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই সপরিবারে বিদেশে গেলেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। অনেকের প্রশ্ন, পুলিশের সাবেক আইজিপি বেনজিরের পথে হাঁটছেন না তো ডিএমপির সাবেক এই কমিশনার? আরো জানাচ্ছেন শাহাদাত রিফাত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আসা শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে দুদক পুলিশের বহুল বিতর্কিত সাবেক এই কর্মকর্তাকে তলব করেছে। এদিকে বেনজির ইস্যু শেষ হওয়ার আগেই পুলিশের আরেক সাবেক কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন বলে গণমাধ্যমের অনুসন্ধান এসেছে। এছাড়া আসাদুজ্জামান মিয়ার বিষয়েও দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। গণমাধ্যমকে তিনি জানান, ডিএমপির সাবেক কমিশনারের অবৈধ সম্পদের যে তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান চালাতে পারে। শুধু তাই নয়, দুদকের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান আরও জানান, পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থেই এগুলোর অনুসন্ধান হওয়া দরকার। এর মধ্যে সব আলোচনা সমালোচনার মাঝেই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। খবরটি সামনে আসার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। সবার প্রশ্ন, দেশ ছেড়ে পালালেন না তো তিনি? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডিএমপির সাবেক এই কমিশনার। বিদেশে যাওয়ার কারণ জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, চিকিৎসার জন্য সপরিবার মিলে সিঙ্গাপুরে গেছেন। আগামী 21 জুন দেশে ফিরবেন তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান আওয়ামী লীগ সরকারকে দুর্নীতির নানা রকম অভিযোগ এবং দুর্নীতির যারা দানব, তাদের যে তাণ্ডব, সেই তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপে ধরেছে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা এত বিশাল আকার ধারণ করছে, যেটি চেষ্টা করলেও আওয়ামী লীগ সামাল দিতে পারবে না, ছোট ছোট ঘটনা দিয়ে। এখন এই মুহূর্তে বাংলাদেশে মানে 4-5 প্রকৃতির বিপর্যয় পুরো 18 কোটি মানুষকে একেবারে রীতিমতো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছে। প্রথম সমস্যা অর্থনৈতিক, এবার এই যে কুরবানি হয়ে গেল, 2 শ্রেণীর মানুষের মধ্যে একটা বিভেদের দেয়াল তৈরি হয়ে গিয়েছে। অঢেল টাকার মালিক কিছু মানুষ, যারা 2, 3, 4, 5, 6, 7, 8টা গরু জবাই করেছে। এটাকে আমি কুরবানি বলবো না, তারা গরু জবাই করেছেন এবং গরুর রক্ত গায়ে মেখে দামি গরু কিনে সেলফি তুলে তাদের যে অর্থ এবং বিত্ত, এটির কুয়াত দেখিয়েছেন। কিছু জেনুইন ব্যবসায়ী ছিলেন, তারাই কাজ করেছেন, আবার দুর্নীতিবাজদের একটা বিরাট অংশ এই কাজগুলো করেছেন, যেটি এবারের যে পবিত্র ঈদুল আজহার যে উৎসব, এটিকে ম্লান করে দিয়েছে। অভাবী মানুষগুলো প্রতি বছরের মতো এবার আর গরুর মাংস পায়নি। মধ্যবিত্ত অনেক মানুষ কুরবানি দেয়নি, যারা একটা সময় আনাম একটা ছাগল দিত বা গরু দিত, তারা একেবারে ওয়াজিব, যেহেতু আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করেন, তারা 7 ভাগের 1 ভাগ গরু কুরবানি দিয়েছেন। 15 থেকে 20,000 টাকার মধ্যে তারা তাদের কুরবানি নিষ্পন্ন করেছেন। এর মধ্যে শত কোটি টাকার সম্পত্তির মালিক আছেন, যাদের অর্থবিত্ত আছে কিন্তু সঞ্চয় নেই, নগদ টাকা নেই, এখন সম্পত্তি বিক্রি করে তাদের কুরবানি দিতে হবে। এই মানুষও এবার 7 ভাগের 1 ভাগ গরু কুরবানি দিয়েছেন। সরকারের সাবেক সচিব থেকে শুরু করে সৎ আমলা এবং কামলা যারা আছেন, তারা কেউ কেউ এভাবে 7 ভাগের 1 ভাগ কুরবানি দিয়েছেন, অনেকে কুরবানি দেননি। ফলে একটি হিসাবে দেখা গিয়েছে যে প্রায় 25 লক্ষ পশু কুরবানির হাটে এবছর বিক্রি হয়নি। এটা একটা সমস্যা, বুঝতে পারেন যে অর্থনৈতিক সমস্যা মানুষকে কোথায় নিয়ে গেছে। দ্বিতীয়ত, সারা বাংলাদেশে সাপের ভয়, রাসেল ভাইপার
যেটিকে বাংলা ভাষায় চন্দ্র বোড়া বলা হয়। বিষধর একটি সাপ দীর্ঘদিন যাবৎ ছিল আমাদের দেশে। সাম্প্রতিক সময় এই সাপটি বিলুপ্তির পথে, আবার এই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে সাপের আতঙ্ক বাড়ি ঘরে ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। এবং বলা হচ্ছে এই ঢাকা চলে আসবে, ঢাকা চলে আসছে, ঢাকার কাছাকাছি আসছে, সাভারে এসেছে, মানিকগঞ্জে এসেছে, এরকম নানা রকম কথাবার্তা। এই যে আতঙ্ক, এই আতঙ্ক মানুষকে পঙ্গু করে দিচ্ছে। অনেক মানুষ মানে এই ঢাকা শহরে জ্ঞানে গুণে অনেক বড় মানুষ, তারাও গভীর রাতে যেখানে বাথরুমের লাইট না জ্বালিয়ে তারা হয়তো টয়লেটে যেতেন। এখন এই মানুষগুলো বাথরুমের কমোটে বসতে গিয়ে বা প্যানে বসতে গিয়ে সে রাসেল ভাইপার খুঁজছে নিজের বাসার মধ্যে এই ঢাকা শহরে। এদের সংখ্যা লাখ লাখ। এই যে একটা মানসিক বিবর্তন, এই মানসিক বিবর্তনে অনেক মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। তারপর যেটা হলো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে, সৎ এবং অসৎ। অসৎরা খুব ভয় পেয়ে গেছে, আর সৎরা মানে দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছে না, কিন্তু ঘৃণা প্রকাশ করছে। এরপরে যেটা হলো, এই সরকারি কর্মকর্তার উপর বা কর্মকর্তাদের উপর রাষ্ট্রের এবং রাজনৈতিক দলের যে ক্ষমতা থাকে, আওয়ামী লীগের যে ক্ষমতা বিভিন্ন সময় ছিল, এটি এই গত সে 2009 থেকে আজ অবধি ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন বেতন পাওয়ার জন্য, ভাতা পাওয়ার জন্য যতটুকু না করলেই নয়, সেই কাজগুলো সবাই করার চেষ্টা করছে। সরকারি কোনো এজেন্ডা বাস্তবায়ন, সেটা রাজনৈতিক হোক কিংবা সেটা জাতীয় স্বার্থে হোক বা অন্য যে কোনো ব্যাপারে হোক, ওভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কোনো সরকারি কর্মকর্তা এই মুহূর্তে এগিয়ে আসছে না। দুর্নীতিবাজদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, যারা এখন ক্ষমতায় আছেন তারা, আর যারা ক্ষমতায় নেই, অর্থাৎ পদত্যাগ করে মানে অবসরে গিয়েছেন। এটা হলো প্রাথমিক দুটো ভাগ। আবার প্রাথমিক দুটো ভাগকে আবার আরো দুটো ভাগ হয়েছে, অর্থাৎ অবসরে গিয়েছেন আমলারা, তাদের মধ্যে যে রেশারেশি ছিল, সেই রেশারেশি করার কারণে তাদের যারা শুভানুধ্যায়ী এখনো ক্ষমতায় আছেন এবং দুর্নীতিবাজ, তাদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এবং এই কাদা ছোড়াছুড়ির কারণে প্রায় প্রতিদিনই একটা না একটা মানে মহা কেলেঙ্কারির খবর পত্রপত্রিকায় চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। আর খবর যদি একটা আসে, তার সঙ্গে সঙ্গে মিথ্যা খবর, মিথ্যা বানোয়ার তথ্য 100টা চলে আসছে। এবং সামাজিক মাধ্যম এখন এতটা শক্তিশালী, পত্রিকায় পরে আসে, আগে সামাজিক মাধ্যমে আসে, এটা 4-5 দিন ঘুরতে থাকে। এবং ঘুরতে ঘুরতে যখন এটি এটা শেপ নেয় এবং অনেকগুলো তথ্য এবং উপাত্ত সামাজিক মাধ্যমে চলে আসে উইথ প্রমাণপত্র সহ, তখন সেটিকে আবার মূলধারার গণমাধ্যম, সংবাদপত্র এবং টেলিভিশন সেটিকে লুফে নিচ্ছে। এবং এটা এখন সারা বাংলাদেশের মানুষের নিকট একটা মুখরোচক এবং একই সঙ্গে বিনোদনের বিষয় হয়ে গেছে। মানুষদের যে খাবারের অরুচি, এই খাবারের অরুচিটা এই নেতিবাচক খবর দিয়ে সেই রুচি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর মানুষের যে বিষণ্ণতা রয়েছে, এই ধরনের খবরাখবর পড়ে তারা শান্তি পাচ্ছে যে ঠিক আছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু অপকর্ম যারা করছে তারা তো শাস্তি পাচ্ছে। 3 নম্বর হলো যে অনেকগুলো মানুষ এই সমাজে 6 মাস আগে বা 1 বছর আগে যারা খুবই ক্ষমতাধর ছিলেন, যখনই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দেশে না বিদেশে, তারা কি পালিয়ে আছেন নাকি কোনো সেফ হোমে আছেন, নিরাপদ যে জায়গাগুলো থাকে সেখানে আছেন। এসব নিয়ে দেশে বিদেশে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এদেরকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে, এর কারণ হলো এদের অনেক কন্ট্রিবিউশন আছে বিগত নির্বাচনগুলোতে, কাজেই আওয়ামী লীগ সরকার এদেরকে ছাপাতে চাচ্ছে না, এই কারণে যে এদের যারা উত্তরসূরি আছে এখন প্রশাসনে, তাদের মনোবল যেন ভেঙে না যায়, তারা এই জন্য তাদেরকে পালানোর সুযোগ দিচ্ছে। অন্য গ্রুপ আবার বলছে যে না, পালাতে দেয়নি, এর কারণ হলো ওয়ান টাইম বিট্রেয়ার ইজ অলওয়েজ বিট্রেয়ার। জনগণের সঙ্গে জনগণের পয়সা খেয়ে যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে কোনো অপকর্ম কেউ করে, তার চেয়ে বেঈমান মুনাফিক আর হতে পারে না। তো যে লোক জনগণের টাকা খেয়ে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তাদের এজেন্ডা বাস্তবায়নে মুনাফিকি করে, বিশ্বাসঘাতকতা করে, অন্যায় করে, তারা অন্য যে কোনো গুরুতর অপরাধ করতে পারে। কাজে এদেরকে যদি পালাতে সুযোগ দেওয়া হয়, এরা প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবে, নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা রাজ সাক্ষী হবে এবং তারা সবসময় বিপদের এবং বিপত্তির কারণ হবে। এবং অতীতে এইভাবে ঘটনা ঘটেছে এবং এটা সরকারের অনেক কর্তা ব্যক্তি জানে। কাজেই তাদেরকে যে ঢালাওভাবে পালাতে দেওয়া হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে, দিস নট দ্য রাইট, এটা সত্য না, এই কথাও কিন্তু বলি হচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হলো যে এমন একটা সময় এসে যায় যখন বউকে
মেরে ঝিকে শিক্ষা দিতে হয়। রাজনীতি এমন একটা নিষ্ঠুর, নিজের সন্তানের চোখ তুলে দিতে হয়, নিজের সন্তানের শিরচ্ছেদ করতে হয়, নিজের পিতাকে বন্দি রাখতে হয় কিংবা খুন করে ফেলতে হয়, মাকে বন্দি করতে হয়, চোখ উপরে ফেলতে হয়। এটি হলো রাজনীতির যে নির্মম বাস্তবতা। এবং রাজনীতিতে যদি কেউ পৌঁছে যায়, অপান্ত হয়ে যায়, লায়াবিলিটিস হয়ে যায়, তখন তাকে একেবারে রীতিমতো কুরবানি দিতে হয়। সবাই দিয়েছে অতীতে, অনেক বড় বড় মানুষ। সুলতান সুলেমানের মতো মহামানব, তিনি তার আপন সন্তান, দুজন সন্তানকে তিনি হত্যা করেছেন। সম্রাট আকবরের মতো মানুষ, তার সন্তান, একমাত্র সন্তান, তিনি তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা দিয়েছেন। অন্য সন্তান আবার তার চোখ উঠিয়ে দেওয়া হয়েছে, খসরু সম্রাট আকবরের সন্তান। এই জিনিসগুলো রাজনীতিতে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের দল করেছেন বা আওয়ামী লীগ সরকারকে উপকার করেছেন, হুকুম মেনেছেন, এরকম অনেক লোক আছেন যারা নিজেদেরকে লুকাতে পারেননি, এবং তারা যে পরিমাণ আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের অপকর্মের পরিমাণটা তার চেয়ে অনেক অনেক বেশি হয়ে গিয়েছে। যদি উপকার করে থাকে 1 টাকার, তারা আওয়ামী লীগকে বিক্রি করে 1000 টাকার ফায়দা লোপাট করেছে বা লুটপাট করেছে। তো এই মানুষগুলো আওয়ামী লীগের বোঝা হয়ে গিয়েছে। এদেরকে যদি শাস্তির আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়, আওয়ামী লীগের সম্মান বাড়বে বই কমবে না, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। 1 2 নম্বর হলো যে এদেরকে শাস্তি দিলে যে অন্য লোকগুলো আওয়ামী লীগের সমর্থন করবে না বা ডিসকোঅপারেশন করবে, নট লাইক দ্যাট। এর কারণ হলো লোভী মানুষগুলো ঠিক মৃত্যুর পূর্বক্ষণে অপকর্ম করে। আপনি চিন্তা করেন, যাদের মধ্যে ধর্ষণের মনোবৃত্তি আছে, তারা কবরস্থানে গিয়ে মৃত লাশকে ওই কবর থেকে উঠিয়ে তারা ধর্ষণ করে। এদের কোনো বাপ মা নেই। তো অপকর্ম যারা করে, ঘুষ যারা খায়, দুর্নীতি যারা করে, তাদের সামনে যদি আজরাইল এসে দাঁড়িয়েও থাকে, সে আজরাইলকে বলে যে, আজরাইলকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যে, দরকার হলে হুজুর আপনি লাখখানেক টাকা ঘুষ দেন, আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি আরো 1,03,000 টাকা ঘুষের একটা বান্ডেল আছে, আপনাকে 1 লাখ টাকা দেবো, বাকি 2 লাখ টাকা ঘুষ খেয়ে আমি এই জায়গাতে এই কাজ করব। তো মৃত্যুর পূর্বক্ষণে এই মানুষের লোভ এবং লালসা মানুষকে তাড়িত করে। 1 সেকেন্ড, এই আবু জেহেল মারা গিয়েছে, মারা যাওয়ার সময় তার অহমিকা বোধ ছিল। যে সাহাবী তাকে খুন করতে আসছেন, গলা কাটতে আসছেন, তিনি বলছেন তোমার প্রতি একটা অনুরোধ, তুমি আমাকে ঠিক পেছন দিক থেকে গলাটা কেটো না, আমার গলাটা সামনের থেকে কাটো, একেবারে নিচের থেকে যেন আমার ঘাড়টা বড় দেখায়, তো যাতে লোকজন মনে করে যে না এই লোকটির ঘাড় উঁচু ছিল, বড় ছিল। কিন্তু তুমি যদি একেবারে এমন ভাবে কাটো যেন আমার ঘাড় দেখা না যায়, তখন সেইটি আমার যে বংশমর্যাদা এটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। এই আবু জাহেলের লাস্ট ডায়ালগ। তো বোঝার চেষ্টা করেন যে এই আবু জাহেল, দুর্নীতিবাজ যারা লোকজন আছে, আবু জাহেলের অনেক ভালো গুণাবলী ছিল। তো দুর্নীতিবাজদের কিন্তু এই আবু জাহেলের চেয়ে যে বদখাসলত, সেই দিক থেকে আবু জাহেলের সাথে অনেক বড় বড় বদখাসলত দুর্নীতিবাজদের রয়েছে। তো কাজেই আওয়ামী লীগ যদি এই সকল বদখাসলত লোকদেরকে পালাতে সুযোগ দেয়, তাহলে অনাগত দিনে যে কদিন আওয়ামী লীগ আছে, এই লোকগুলো তাদের জন্য বিশাল বিশাল একটা লায়াবিলিটিস হয়ে যাবে। এত বড় লায়াবিলিটিস হবে যেটির ভার বহন করার ক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের কারোরই নেই। গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়, তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার, বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান যখন দেউলিয়ার পথে, তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার। ইন্ডিয়া যখন চাপে পড়ছে, বলছেন যে আর সময়ের ব্যাপার। কিন্তু কোনো সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবায় রাখা যায় নাই। কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। তবে একটা জায়গায় ঘাটতি ছিল, এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না। মাননীয় স্পিকার, আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই, যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে। এই প্রেশারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো হবে। 2.5 লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে, 1.5 লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা লোন নিছে সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে কি, যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন, আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে। এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয়, এটার নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন, তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার। এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক। আমি আরেকটা জিনিস বলতে চাই, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো 7 টাকা ডলারের সাথে। এক্সচেঞ্জ
ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা, এটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে, কমে গিয়ে 9.5% হয়েছে এই গত 20 মাস ধরে। আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা 9.5%, কিন্তু ফিক্সড ইনকাম যারা করে, যারা নির্দিষ্ট বেতনে চলে, তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে 9.5% দিয়ে সংসার চালানো কতটা কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। আপনি দেখেন টাকা পাচার, এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আর আমরা বঙ্গবন্ধুর খুনিদের আনতে পারি না, আর টাকা পাচার করে টাকা ফেরত আনবো কিভাবে? এটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল, ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয়ে জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয়ে রাখতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এইটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসেবে ট্রাস্টি, এই টাকা জনগণের। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।